নমস্কার। আমি ডক্টর সুদীপ হালদার, আমি ক্যান্সার সার্জন। ইউটেরাস হচ্ছে এমন একটা অর্গান যেটা আমাদের একটা রিপ্রোডাক্টিভ অর্গানের মধ্যে পড়ে, যেটা আর কি জরায়ু। তো এই জরায়ুর মধ্যে যে ক্যান্সার, সেটাই হলো ইউটেরাইন ক্যান্সার। তো আর একটা যেটা খুব কমনলি আমাদের দেখা যায়, সেটা হলো জরায়ুর মুখের ক্যান্সার, যেটা সার্ভাইকাল ক্যান্সার। তো এই জরায়ুর মুখটা হলো সার্ভাইকাল ক্যান্সার, আর জরায়ু আর যেটা এন্ডোমেট্রিয়াম সেটাই হলো জরায়ু ক্যান্সার। তো এই জরায়ুর মধ্যে যদি কোনো ক্যান্সার হয়, তখন সেটাকে আমরা জরায়ু ক্যান্সার বলে থাকি। ফিমেলদের মধ্যে দেখা যায় মোস্ট কমন জেনারেলি ব্রেস্ট ক্যান্সার এবং সার্ভাইকাল ক্যান্সার, এবং এন্ডোমেট্রিয়াল বা জরায়ু ক্যান্সারটা রিলেটিভলি কম। কিন্তু এটা একটা মূলত এজেড পিপল, যেমন সিক্স ডিকেড, যেমন 60-এর উপরে বা 70, এই একটা এজ গ্রুপের মধ্যে আমরা বেশি পাই। এটা কিন্তু মোটামুটি ভাবে একটা 1 লাখ ফিমেলদের মধ্যে মোটামুটি 4-5 জন। তো সুতরাং অ্যাজ এ হোল ওভারঅল নাম্বারটা হয়তো কম। আহ কিন্তু রিসেন্টলি বা কিছুদিন মানে যদি আমরা দেখি, সেই হিসেবে আমাদের পরিসংখ্যান কোনো দিক থেকে এটাও কিছুটা ক্ষেত্রে আমরা বেশি দেখতে পাচ্ছি। মেবি একটা কারণ হয়তো আইডেন্টিফিকেশন বেশি হচ্ছে। কিন্তু জরায়ু ক্যান্সার জরায়ু মুখের বা সার্ভাইকাল ক্যান্সারের থেকে রিলেটিভলি কম। যেমন জরায়ুর একটা রিপ্রোডাক্টিভ অর্গানের হিসেবে, যেমন প্রত্যেক যে মেনস্ট্রুয়াল সাইকেলে যেমন একটা শেডিং হয় বা একটা ব্লিডিং হয়, তো একই রকম ভাবে এই জরায়ু ক্যান্সারটা যেহেতু একটা 6 ডিকেট বা 7 ডিকেটের মহিলাদের ক্ষেত্রে আমরা পাই, তো তখন ন্যাচারালি ম্যাক্সিমাম যে পেশেন্ট তাদের সবারই হচ্ছে পোস্ট মেনোপজ, মানে পিরিয়ডটা শেষ হয়ে গেছে। এই অবস্থায় যদি কোনো পেশেন্টের একটা পিরিয়ডের যে ব্লিডিং, সেই ব্লিডিংটা একটা কমপ্লেন করে, যার অলরেডি হয়তো 5 বছর 10 বছর আগে হয়তো ব্লিডিং বন্ধ হয়ে গিয়েছিল, তো সেটা একটা খুব ভাইটাল সাইন যে এটা আহ, হঠাৎ করে কেন এই ব্লিডিংটা হলো। এবং এটা অনেক সময় ব্লিডিং হওয়ার পরে অনেকে সেই বিষয়টাকে ইগনোর করে, যে একটা ব্লিডিং তো হতে পারে, বাট এটা একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, যেখানে একটা ব্লিডিং একটা পোস্ট মেনোপজের, মানে যাদের অলরেডি পিরিয়ড বন্ধ হয়ে গেছে তাদের যদি আবার ব্লিডিং চালু হয়। আর 2 নম্বর হচ্ছে, যদি অনেক সময় একটা ডিসকমফর্ট, পেন, এগুলো নিয়ে অনেকে প্রেজেন্ট করে, বা অনেক সময় ইনসিডেন্টালি ডিটেক্টেড হয়, যেখানে একটা হয়তো পেটের আল্ট্রাসনোগ্রাফি করা হলো, সেখানে দেখা গেলো এন্ডোমেট্রিয়ামের যে নর্মাল থিকনেস হওয়া উচিত তার থেকে অনেক বেশি মোটা হয়ে রয়েছে বা থিক হয়ে রয়েছে। তো তারপরে সেটা ইনভেস্টিগেশন করে দেখা গেলো যে সেখানে জরায়ু ক্যান্সার বা এই ধরনের কিছু হয়ে রয়েছে। তো কিন্তু মেন সিমটম যদি বলা যায়, তাহলে কিন্তু একটা পোস্ট মেনোপজাল একটা ব্লিডিং। যদি আমরা রিস্ক ফ্যাক্টরের কথা ভাবি, তাহলে ইউটেরাইন যে গ্রোথ, যেমন প্রত্যেকটা আমাদের মেনস্ট্রুয়াল সাইকেলের সময় যেটা একটা ইস্ট্রোজেনের একটা খুব বড় ভূমিকা থাকে, এটা একটা হরমোন, যে হরমোনের জন্য হচ্ছে ইউটেরাইন একটা গ্রোথ হয়, ভিতরে একটা তৈরি হলো, এবং একটা টাইমের পরে যখন ইস্ট্রোজেনটা কমে যাচ্ছে, প্রজেস্টেরন হরমোন বাড়ছে, তখন শেডিং হয়ে ব্লিডিং হচ্ছে। তো এই যে একটা ব্যালেন্স, এই ইস্ট্রোজেন এবং প্রজেস্টেরনের যে একটা ব্যালেন্স, এই ব্যালেন্সটা অনেক সময় আনউপোস ইস্ট্রোজেন বা ইস্ট্রোজেনের পরিমাণটা বেড়ে গেল, সেক্ষেত্রে কিন্তু আমাদের একটা চান্স থাকে যে পেশেন্টদের এই ইস্ট্রোজেন বেড়ে যাওয়ার জন্য এই ইউটেরাইন ক্যান্সার হতে পারে। তো এখন ইস্ট্রোজেন কি কি কারণে বাড়তে পারে? তো 1 নম্বর হচ্ছে যে পোস্ট মেনোপজ বা পিরিয়ডের পরে অনেকের ওবেসিটি বেশি হতে পারে, তাদের লাইফস্টাইল রিলেটেড যে সমস্যা, সেই জন্য, বা অনেকে হাইপারটেনসিভ, ডায়াবেটিস, এইগুলো থাকার জন্য ওরা একটা হয়তো কাজকর্ম, হয়তো বাড়ির কাজকর্ম করছেন, সেভাবে নড়াচড়া বা সেভাবে ওয়ার্কআউট বা খাওয়া দাওয়ার যে অনিয়ম, সেই হিসেবে একটা ওবেসিটি একটা কারণ, যেখানে আর কি ইস্ট্রোজেন বেড়ে যেতে পারে। 2 নম্বর হচ্ছে, যেহেতু মেনোপজ অলরেডি অ্যাটেন্ড হয়ে গেছে, সুতরাং ইস্ট্রোজেনের যে পরিমাণগুলো কমতে থাকে, এবং প্রজেস্টেরনের পরিমাণটাও বেসিক্যালি, ইস্ট্রোজেন পরিমাণ অনেক সময় বেড়ে গেলে প্রজেস্টেরন পরিমাণটা অনেক সময় কমতে থাকে। তো এই প্রজেস্টেরন কম হওয়ার জন্য, এবং আমাদের দেশে হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি, যেটা উইথ প্রজেস্টেরন ইস্ট্রোজেন, এগুলোর ব্যবহার অনেক ক্ষেত্রেই খুব কম। তো এই ধরনের একটা আনঅপোজ ইস্ট্রোজেন যদি কখনো বেশি হয়, তখন কিন্তু একটা সম্ভাবনা থাকে কিছু কিছু ক্ষেত্রে, কিছু সিনড্রোম, যেমন হচ্ছে লিম্ফ সিনড্রোম, যাদের বংশগত একটা কোলন ক্যান্সার বা বংশগত ইউটেরাইন ক্যান্সার কারো ফ্যামিলিতে আছে, তাদের ক্ষেত্রে কিন্তু একটা রিস্ক ফ্যাক্টর বেশি থাকে। আরো কিছু কিছু এরকম জেনেটিক মিউটেশন হওয়ার পরে এগুলো হতে পারে। তো মেন হচ্ছে যে আনঅপোজ ইস্ট্রোজেন, এবং এটাকে আমরা মোটামুটি ভাবে দুভাবে ভাগ করি, যে একটা ইস্ট্রোজেন রিলেটেড যে ক্যান্সার, যেগুলো আর কি খুব কমনলি হয়ে থাকে এবং তাদের বেশি এজ গ্রুপে হয়, এবং এগুলো অতটা অ্যাগ্রেসিভ নয়। কিন্তু আরেকটা যেটা হয়, খুব অ্যাগ্রেসিভ ধরনের এক ধরনের ইউটেরাইন ক্যান্সার হয়, যার পরিমাণটা রিলেটিভলি আরো কম, কিন্তু ওবেস নয়। সেগুলো অনেক সময় খুব, যারা লো বিএমআই, মানে যাদের বডি মাস ইন্ডেক্স কম, রোগাত, সেই সমস্ত পেশেন্টদের ক্ষেত্রে এটা আমরা পাই। সেগুলোর কারণ ঠিক এই ইস্ট্রোজেন নয়, কিন্তু সেগুলো অন্যান্য অনেক কারণে হয়, তার এক্সাক্ট কারণ বলাটা ডিফিকাল্ট। মেন হচ্ছে আনঅপোজ ইস্ট্রোজেন, মানে ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরনের যে ব্যালেন্স, এই ব্যালেন্সটা যদি কোনো কারণে আমাদের তারতম্য হয় এবং ইস্ট্রোজেনটা বেড়ে যেতে থাকে,
তো ইস্ট্রোজেন বেড়ে গেলে ইউটেরাইন যে আমাদের এন্ডোমেট্রিয়াম আছে তার থিকেনিং হতে থাকে, তার পলিফারেশন হতে থাকে, এবং এই পলিফারেশন থেকে একসময় হাইপারপ্লেসিয়া বা সেলগুলো বড় হতে থাকে, এবং সেক্ষেত্রে একটা ক্যান্সার হওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। তো এই ইস্ট্রোজেন বেশি হওয়ার কারণগুলোর মধ্যে একটা এই যে আমাদের পোস্ট মেনোপজ ক্ষেত্রে হচ্ছে ওবেসিটিতে একটা স্টোন বেড়ে যায়। 2 নম্বর, প্রজেস্টেরন কমতে থাকে। এই ধরনের কারণ প্লাস এই যে জেনেটিক বা বংশগত যে কারণগুলো বললাম, এইগুলো থেকেই কিন্তু অনেক ক্ষেত্রে যেটা হয় যে ইউটেরাইন ক্যান্সার হয়। যে কোনো ক্যান্সার, ইউটেরাইন ক্যান্সারের মধ্যে যে কোনো ক্যান্সারের ডায়াগনোসিসের দুটো পার্ট, একটা হচ্ছে যে প্রমাণ। তার প্রমাণের জন্য ডেফিনিট প্রমাণ হচ্ছে বায়োপসি যে কোনো ক্ষেত্রে। আর 2 নম্বর হচ্ছে যে স্টেজিং, মানে এই ক্যান্সারটা ইউটেরাসের মধ্যে রয়েছে নাকি আশেপাশে কোনো জায়গায়। যেমন ইউটেরাসটা সামনে ইউরানি ব্লাডার, পেছনে থলি, আর পিছনে রেক্টাম মানে আমাদের পায়খানা রাস্তা, এর মাঝে হচ্ছে ইউটেরাসটা থাকে। সুতরাং যদি এটা লোকালি অ্যাডভান্স হয় বা একটু বড় হয়ে গিয়ে থাকে, তাহলে সামনে ব্লাডার বা পিছনে রেক্টামের সঙ্গে এর একটা যোগাযোগ বা একটা এখানে আটকে থাকা বা এই ধরনের এগিয়ে যেতে পারে। তো এই বায়োপসির মধ্যে একটা হয় অনেক সময় পেশেন্টের যদি ক্লিনিক্যাল খুব গ্রোথ বা প্যালপেবল আমরা পাই, অনেক সময় যদি তার পরীক্ষা করে সেখান থেকে একটা বায়োপসি করা যেতে পারে। আর অনেক ক্ষেত্রে যেটা করতে হয় যে একটা ডিএনসি মানে ইউটেরাসের মধ্যে থেকে একটা অজ্ঞান করে বা স্পাইনাল অ্যানেস্থেসিয়ার মাধ্যমে ওইখান থেকে একটা বায়োপসি নিতে হয়। আর ইমেজিং মানে যে এই যে আশেপাশে অর্গানের সঙ্গে যেটা লেগে আছে না ইউটেরাসের মধ্যেই আছে, এর জন্য লোকাল একটা এমআরআই আমাদের খুব মানে গুরুত্বপূর্ণ একটা ইনভেস্টিগেশন যদি লোকালাইজ থাকে। এবং যে কোনো ক্যান্সারের ক্ষেত্রে এটাও যদি দূরবর্তী জায়গায় বা স্টেজ মানে লাংস বা অন্য জায়গায় ছড়িয়ে যাওয়ার কোনো সম্ভাবনা বা থাকে আমার, বা স্টেজিং করার জন্য অনেক সময় আমাদের পেট সিটি স্ক্যান বা সিটি স্ক্যান করার একটা ইনভেস্টিগেশন দরকার পড়ে। কিন্তু ম্যাক্সিমাম পেশেন্ট আমাদের কাছে যখন আসছে তখন অলরেডি তাদের এই পোস্ট মানে ব্লিডিং এর জন্য হয়তো একটা আল্ট্রাসোনোগ্রাফি রিপোর্ট নিয়ে আমাদের কাছে আসছে। সেই আল্ট্রাসোনোগ্রাফি রিপোর্টে হয়তো আমাদের দেখতে পাচ্ছি যে ওই এন্ডোমেট্রিয়াম মানে জরায়ুর যে এন্ডোমেট্রিয়ামের যে থিকনেস সেটা বেশি থাকার জন্যই আমরা একটা সাসপেক্ট করছি যে ওনাদের এখানে একটা ইউটেরাইন ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকছে। তো আল্ট্রাসাউন্ড একটা বেসিক ইনভেস্টিগেশন যেখানে আমাদের একটা ইনিশিয়ালি একটা আলোকপাত করে যেটা একটা পসিবিলিটি হতে পারে। বাকি ডেফিনিট হিসেবে আমাদের বায়োপসি আর এমআরআই বা সিটি বা পেট সিটি স্ক্যান এগুলো দরকার পড়ে। মোস্ট অফ দ্য টাইম যেটা আমাদের ইনিশিয়াল ট্রিটমেন্ট হচ্ছে সার্জারি। সার্জারি করে টিএই মানে আমাদের এন্ডোমেট্রিয়ামের যে মানে জরায়ু, তো জরায়ুর সাথে সাথে এই বয়সে আমাদের ওভারি এগুলো বার করে দেওয়া হয়। আর তার সঙ্গে কিছু গ্ল্যান্ড, লিম্ফ নোড যেখানে যেতে পারে সেগুলোকে বার করে দেওয়া হয়। আরো কিছু জায়গা যেমন সার্জিক্যাল স্টেজিং বলে, মানে যে জায়গাগুলোতে দেখে মনে হচ্ছে যে আমাদের যেতে পারে বা ওমেন্টাম এই জায়গাগুলো যেতে পারে, তো সেই জায়গাগুলো আমাদেরকে বাদ দেওয়া হয়, পুরোটা বায়োপসিতে পাঠানো হয়। এবং এর পরবর্তী ক্ষেত্রে এই বায়োপসি রিপোর্টের উপর ভিত্তি করেই ঠিক করতে হয় যে পরবর্তী আমাদের রেডিয়েশন, এটা রেডিয়েশন দেওয়া কিরকম দরকার পড়ছে। খুব অ্যাডভান্স ম্যালিগনেন্সি থাকে যেখানে হয়তো অলরেডি দেখা যাচ্ছে যে ইনভেস্টিগেশন করে এই ছড়িয়ে গেছে, সেটা লাংস বা লিভার বা অন্য জায়গায়, তখন তার মেন ট্রিটমেন্ট কিন্তু একটা সিস্টেমিক থেরাপি বা কেমোথেরাপি এর মধ্যে থেকে আমাদের ট্রিটমেন্ট করতে হবে। প্রিভেন্ট করার বলতে হচ্ছে যে 1 নম্বর হচ্ছে যেটা যে কোনো ক্যান্সার বা যে কোনো একটা ক্রনিক ডিজিজের ক্ষেত্রে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমাদের লাইফস্টাইল, আমাদের এক্সারসাইজ, ডায়েট এগুলো আমরা ঠিক রাখতে পারি। 2 নম্বর, যাদের অলরেডি ফ্যামিলি হিস্ট্রি রয়েছে মানে যাদের অলরেডি কোলন ক্যান্সার আছে বা ইউটেরাইন ক্যান্সার ফ্যামিলিতে রয়েছে, তাদেরকে সেই ডাক্তারবাবুদের কাছে যোগাযোগ করা বা স্ক্রিনিং বা সেইগুলো দরকার পড়ে কি রকম ইনভেস্টিগেশন তারা একটা রেগুলার বেসিসে চেক করতে পারে যে সেখানে কোনো সমস্যা হচ্ছে কিনা। সবার জন্য যে স্ক্রিনিং বা প্রিভেনশন সেরকম দরকার নয়, কিন্তু যারা হাই রিস্ক, যাদের অলরেডি ফ্যামিলি একটা হিস্ট্রি রয়েছে বা যাদের আর কি একটা যেটা করা, যেটা আমি বললাম যে লাইফস্টাইল মডিফিকেশন, ওয়েট রিডাকশন করা, খাওয়া দাওয়া গুলো ঠিক করা, এবং এইগুলো দিক থেকে দেখা, এবং ডাক্তার দেখানো মেনোপজ অ্যাটেন্ড করার পরেও তাদের হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি দরকার আছে কিনা। তো এই বিষয়গুলো যদি দেখা যায় তাহলে হয়তো এই যে স্ট্রোজেন রিলেটেড যে ক্যান্সারের যে পরিমাণটা সেটা আমরা কমাতে পারি।